খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। অস্ত্রোপচারের পর কেমন আছেন বক্সি? দেখতে গেলেন মমতা, কথা চিকিৎসকের সঙ্গেও। প্রাক্তন মন্ত্রী এবং ক্রিকেটার মনোজের অফিসে ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধারের অভিযোগ, মিলল প্রচুর ত্রাণ সামগ্রীও। রকেট গতিতে রাজনৈতিক উত্থান, দেবরাজ কিভাবে অভিষেক ঘনিষ্ঠ হয়ে উঠছিলেন, হতবাক সকলে। আরজিকর দুর্নীতি, সিবিআই মামলায় চিকিৎসক আশিস কুমার পাণ্ডের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর। জয়ী তৃণমূলের বিদ্রোহীরা, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে মহুয়ার ঘনিষ্ঠ তারান্নুম সুলতানা অপসারিত। বাসের মধ্যে নাকি অভিষেক পিয়ে, শুনেই বিজেপি কর্মীরা থামালেন বাস, তারপর যা দেখলেন। হাওড়া জেলা পরিষদের নয়া সভাধিপতি নির্বাচিত হলেন গোপা, সহসভাধিপতি তুষার, ভালো তৃণমূল, জিইয়ে রহস্য। সেবাশ্রয় ওর ব্যক্তিগত কর্মসূচি, অভিষেকের পাশে দাঁড়ানো না কালীঘাট তৃণমূল। 34 বছর দলীয় অফিস আর 15 বছরের কথা কি বলবো। বিধায়ক প্রশিক্ষণ শিবিরে বাম তৃণমূলকে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কামারহাটি পুরসভার কাউন্সিলর হলেন লকেট চট্টোপাধ্যায়ের ভাই, রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ। তদন্তের নামে এলাকা পরিদর্শনের শৌকত, রাস্তার দুপাশে জনতার ঢল, শোরগোল দক্ষিণ 24 পরগনায়। একের পর এক কাউন্সিলরের পদত্যাগ, চন্দননগরের পর আসানসোল পুর নিগমও হাতছাড়ার আশঙ্কা তৃণমূলের। সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত, মহিলারা কিভাবে পাবেন পিঙ্ক কার্ড, দেখে নিন আবেদনের সহজ পদ্ধতি। হলফনামা তলব, 21শে জুলাইয়ের সভা ইস্যুতে হাইকোর্টের তোপের মুখে মমতা অভিষেক। লাল নীল ফাইলেই কোটি কোটি টাকার দুর্নীতির প্রাণভোমরা, কি অভিযোগ। মিড ডে মিলের ডিমের বদলে রাজমা ডাল, রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের। কণ্ঠস্বর মামলায় অভিষেকের আর্জি আবার খারিজ হাইকোর্টে, মঙ্গলবারের আগে কিছু শুনবেন না, জানিয়ে দিলেন বিচারপতি। আমি যাবই না, পুলিশি সমন উপেক্ষা করে শক্তিপুর থানার ওসিকে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। মোদী মন্ত্রিসভায় বড় রদবদল, অমিত শাহ কি এবার উপপ্রধানমন্ত্রী, কি বলছে দিল্লির অন্তর্মহল। আমাকে বান্ধবী বলা বন্ধ করুন, সব্যসাচী দত্তের গ্রেপ্তারি ইস্যুতে অবশেষে মুখ খুললেন ক্ষুব্ধ টিনা ভৌমিক। রাজ্যে পুলিশে ফের বড়সড় রদবদল, একসঙ্গে 108 থানা নিয়ে সিদ্ধান্ত শুভেন্দু সরকারের। তৃণমূল সাসপেন্ডেড মুখপাত্র রিজু দত্তকে টানা 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, ভবানী ভবনে থেকে বেরিয়ে কি বললেন। চুরি করলে আত্মসমর্পণ করুন, পালিয়ে যাবেন না, উত্তরবঙ্গে তোলাবাজদের বার্তা শুভেন্দুর। 21শে জুলাইয়ের সভা নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাইল হলফনামা। একযোগে 18 কাউন্সিলরের ইস্তফা, অচলতায়ন নবদ্বীপ পুরসভার দায়িত্ব এবার প্রশাসকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। দলের চরম দুর্দিন, শিবির ভেঙে চৌচির, 2 দিন পর দলের প্রতীক তহবিল পার্টি অফিস এসব হাতে থাকবে কিনা ঘোর সন্দেহ। অত্যন্ত বিশ্বাসভাজনদের সঙ্গে নিয়ে প্রতি মুহূর্তে নতুন করে স্ট্র্যাটেজি করতে হচ্ছে। তা সত্ত্বেও সতীর্থদের প্রতি সম্মান যত্নশীল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার দীর্ঘদিন পর বাড়ি থেকে বেরিয়ে অসুস্থ সুব্রত বক্সিকে দেখতে গেলেন তিনি। ভবানী ভবনে তার বাড়ি গিয়ে চিকিৎসকের সঙ্গেও কথা বললেন, বিশদে খোঁজ খবর নিলেন সুব্রত বক্সির শারীরিক অবস্থার। ঘণ্টাখানেক পর অবশ্য মমতা ফিরে যান কালীঘাটে। আসলে 75 পেরোনো বক্সির একাধিক শারীরিক সমস্যা রয়েছে। সম্প্রতি তার অস্ত্রোপচার হয়েছে। ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক লেনে নিজের বাড়িতে বিশ্রামে রয়েছেন সুব্রত বক্সি। শুক্রবার সন্ধ্যায় ভবানীপুরের সেই বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকের সঙ্গে বিশদে কথা বলেন, জানতে চান এই মুহূর্তে ঠিক কেমন পরিস্থিতি সুব্রত বক্সির, সেসব খোঁজ নেন। সূত্রের খবর, মমতা নিজেও চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। ঘণ্টাখানেক পর তিনি বাড়ি ফেরেন। 26-এর ভোটে তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে দলের রাজ্য সভাপতির পদ থেকে অব্যাহতি চান সুব্রত বক্সি। তিনি মমতার দলের প্রথম দিন থেকেই এই পদের দায়িত্ব সামলেছেন। তার অনুরোধ মেনে নেন তৃণমূল সুপ্রিমো।
সুব্রত বক্সির বদলে তৃণমূলের নতুন রাজ্য সভাপতি হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আসলে ৭৫ পেরোনো বক্সির একাধিক শারীরিক সমস্যা রয়েছে। সম্প্রতি তার অস্ত্রোপচার হয়েছে। ভবানীপুরের প্রেমনাথ মল্লিক লেনে নিজের বাড়িতে বিশ্রামে রয়েছেন সুব্রত বক্সি। শুক্রবার সন্ধ্যায় ভবানীপুরের সেই বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকের সঙ্গে বিশদে কথা বলেন। জানতে চান এই মুহূর্তে ঠিক কেমন পরিস্থিতি সুব্রত বক্সির, সেসব খোঁজ নেন। সূত্রের খবর, মমতা নিজেও চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। ঘণ্টাখানেক পর তিনি বাড়ি ফেরেন। এদিকে যখন সুব্রত বক্সিকে দেখতে গিয়েছিলেন মমতা, ঠিক সেই সময় বাইপাস লাগোয়া মেট্রোপলিটনে তৃণমূলের পার্টি অফিসের দখল ঘিরে তুমুল উত্তেজনা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ওই কার্যালয়ের ভেতরে গিয়ে নতুন তালা লাগিয়ে দেন। খবর পেয়ে সেখানে মমতাপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখেন। ফলে দলের অন্তর্দ্বন্দ্ব আরও প্রকট হয়ে দেখা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার হাওড়ায় ৫০ নম্বর ওয়ার্ড এলাকায় প্রাক্তন পুরপ্রেতা ত্রিলোকেশ মণ্ডলের গোডাউনে প্রচুর ত্রাণ সামগ্রী মিলেছে। সেখানে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। এবার বিতর্কে মনোজ তিওয়ারি। আনন্দবাজার.com এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারির অফিস এবং পার্শ্ববর্তী ক্লাব থেকে উদ্ধার প্রচুর পরিমাণ সরকারি ত্রাণ। শুক্রবার এ নিয়ে শোরগোল হাওড়ার বালিটিকুড়ি এলাকায়। সরকার ত্রিপল, কম্বল এবং অন্যান্য সামগ্রীও মিলেছে। এছাড়া জমি জমা সংক্রান্ত বেশ কিছু কাগজপত্র এবং দলিলও মিলেছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, মনোজের অফিসের টেবিলের ড্রয়ার থেকে কন্ডোমের প্যাকেট পাওয়া গিয়েছে। যদিও এই পুরো ঘটনায় মনোজের প্রতিক্রিয়া মেলেনি। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার হাওড়ায় ৫০ নম্বর ওয়ার্ড এলাকায় প্রাক্তন পুরপিতা ত্রিলোকেশ মণ্ডলের গোডাউনে প্রচুর ত্রাণ সামগ্রী মিলেছে। সেখানে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। তারপরে দাসনগর কাশীপুর এলাকায় মনোজের ঘনিষ্ঠ তৃণমূল নেতা বিপ্লব দের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। কারণ ওই নেতা যে ক্লাবের সঙ্গে যুক্ত, সেখান থেকে ত্রাণ সামগ্রী মিলে। তাছাড়াও ছুরি, তরোয়াল, হকি স্টিক ইত্যাদি পাওয়া যায় বলে দাবি। এ নিয়ে প্রতিক্রিয়ার জন্য মনোজের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তিনি ফোন ধরেননি। অন্যদিকে ত্রিলোকেশ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এই সমস্ত ত্রাণ যে মজুত রয়েছে তা প্রশাসনকে আগেই জানানো হয়েছিল। তার অভিযোগ, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমনটা করা হচ্ছে। পাল্টা বিজেপি নেতা মনোজ গোস্বামী বলেন, সাধারণ মানুষকে ত্রাণ বিলি না করে বেআইনিভাবে খোলা বাজারে বিক্রি করার জন্য সেগুলো মজুত করা হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, প্রাক্তন মন্ত্রীর অফিসে কন্ডোমের প্যাকেট পাওয়া গিয়েছে। রাজ্যে পালাবদলের পর একের পর এক দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে বিজেপি সরকার। গ্রেপ্তার হচ্ছেন তৃণমূলের হেভিওয়েট নেতা, বিধায়ক থেকে কাউন্সিলররা। এবার এই তালিকায় যুক্ত হলেন বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মন্ত্রীর স্বামী দেবরাজ চক্রবর্তী। বুধবার পুরুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সম্পত্তির হিসাব নয়ছয়ের অভিযোগে দেবরাজ এবং অদিতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। দুজনেই রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। শিশু সন্তানের জন্য অদিতিকে রক্ষা কবচ দিলেও ছাড় পাননি দেবরাজ। তারপরেই গ্রেপ্তার হন তিনি। কিন্তু প্রশ্ন, খুব অল্প সময়ে দেবরাজ বঙ্গ রাজনীতিতে কীভাবে নিজের জায়গা তৈরি করেছিলেন? রাজনৈতিক মহলের দাবি, রকেট গতিতে দেবরাজ চক্রবর্তীর রাজনৈতিক উত্থান ঘটেছে। খুব অল্প সময়েই তিনি হয়ে উঠেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। অভিযোগ, সেই প্রভাবকে কাজে লাগিয়েই পাহাড় প্রমাণ সম্পত্তির মালিক হয়ে ওঠেন বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয় পরিচিতদের নামে হস্তান্তরিত করার অভিযোগ ওঠে দেবরাজ এবং অদিতির বিরুদ্ধে। কিভাবে উত্থান রাজনীতিতে? দেবরাজ চক্রবর্তীর রাজনৈতিক কেরিয়ার দীর্ঘ নয়, কিন্তু নিজের ফায়দা বুঝে সময়ে সময়ে দল বদলে শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে হয়ে উঠেছিল বেশ প্রভাবশালী। অভিযোগ, সেই প্রভাবকে কাজে লাগিয়েই পাহাড় প্রমাণ সম্পত্তির মালিক হয়ে ওঠেন বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। ২০২১ সালে প্রাক্তন মন্ত্রী ও রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক পূর্ণেন্দু বসুর সেক্রেটারি ছিলেন দেবরাজ চক্রবর্তী। ভোটের টিকিট না পাওয়া নিয়ে পূর্ণেন্দু বসুর সঙ্গে মনোমালিন্যের জেরে তৃণমূল ছেড়ে দেন দেবরাজ, যোগ দেন কংগ্রেসে। ২০১৫ সালের পুরো ভোটে দেবরাজকে প্রার্থী করে কংগ্রেস। বিধাননগর পুরসভার কংগ্রেস কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন তিনি, কিন্তু কংগ্রেস প্রতীকে জিতে ৬ মাসের মধ্যেই কংগ্রেস ছেড়ে দেন দেবরাজ। নিজের ফায়দা বুঝে নিতে তৃণমূলের সঙ্গে আবার যোগাযোগ শুরু। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফিরে আসেন তৃণমূলে। আরজিকর দুর্নীতি সিবিআই মামলায় চিকিৎসক আশিস কুমার পাণ্ডের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।
20,000 টাকার ব্যক্তিগত বন্ড এবং 10,000 টাকা করে দুজন জামিনদারের জামিনে মুক্তি দেওয়া হবে আশিসকে, যার মধ্যে একজনকে স্থানীয় বাসিন্দা হতে হবে। জামিনের শর্ত হিসেবে আদালত নির্দেশ দিয়েছে বিচার চলাকালীন প্রতিটি নির্ধারিত তারিখে ট্রায়াল কোর্টে ব্যক্তিগতভাবে হাজির থাকতে হবে। বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ ছাড়া কলকাতায় প্রবেশ করা যাবে না। বিশেষ প্রয়োজনে কলকাতায় প্রবেশ করতে হলে আগে ট্রায়াল কোর্টের অনুমতি নিতে হবে এবং আদালতের নির্দেশ কঠোরভাবে মেনে চলতে হবে। শুক্রবার আশিসের জামিন মঞ্জুর করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আরজিকর কাণ্ডে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘনিষ্ঠ আশিস পাণ্ডেকে। আরজিকরে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হওয়ার দিন সেমিনার রুমের কাছেই দেখা গিয়েছিল আশিসকে। আরজিকরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলেন এই আশিস পাণ্ডে। তবে সন্দীপ ঘনিষ্ঠতা যে ঠিক কতটা ছিল সেসব কাহিনী শোনা যায় আরজিকরের অন্তরে। 2017 সালে এমবিবিএসের ছাত্র হিসেবে আরজিকর মেডিকেল কলেজে পড়াশোনা শুরু করেন আশিস। 2022 থেকে 23 সালে ইন্টার্নশিপ হয় তার। এরপর আরজিকরেই হাউস স্টাফ হিসেবে কাজ শুরু করেন তিনি। গত বেশ কয়েক বছরে সন্দীপ ঘোষের বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। 2021 সালে আরজিকরে ইউনিট তৈরি হয় তৃণমূল ছাত্র পরিষদের। শাসক দলের ছাত্র ইউনিটের প্রেসিডেন্ট হন আশিস পাণ্ডে। অভিযোগ, দুর্নীতির যে মডেল তৈরি হয়েছিল আরজিকরে, সেখানে সন্দীপ ঘোষের অনুগামী হিসেবে কাজ করতেন প্রভাবশালী ছাত্রনেতা আশিস। মোট 52টি আসন বিশিষ্ট নদিয়ায় জেলা পরিষদের তৃণমূলের 27 জন সদস্য একজোট হয়ে সভাধিপতি তারান্নুমের বিরুদ্ধে প্রেসিডেন্সি ডিভিশনের কমিশনের কাছে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন গত 15 জুন। মহুয়া মৈত্র এবং তারান্নুম সুলতানা মীর তৃণমূলেরই বিদ্রোহী গোষ্ঠীর আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে নদিয়া জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে অপসারিত হলেন তারান্নুম সুলতানা মীর। নদিয়া জেলা তৃণমূলের অন্দরে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত তারান্নুমের এই অপসারণে জেলায় নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা হলো বলেই মনে করা হচ্ছে। প্রশাসন সূত্রের খবর, আপাতত জেলা পরিষদ পরিচালনার জন্য বসানো হবে প্রশাসক। পরে ফের নির্বাচন করে সভাধিপতি এবং সহসভাধিপতি নির্বাচিত করা হবে কিনা তা ঠিক করবে রাজ্য সরকার। সভাধিপতি বদলের এই উদ্যোগের সূত্রপাত গত 15 জুন। মোট 52টি আসন বিশিষ্ট নদিয়ায় জেলা পরিষদের তৃণমূলের 27 জন সদস্য একজোট হয়ে সভাধিপতি তারান্নুমের বিরুদ্ধে প্রেসিডেন্সি ডিভিশনের কমিশনারের কাছে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন সেদিন। এরপরে বৃহস্পতিবার জেলা পরিষদের তারকদাস বন্দ্যোপাধ্যায় সভাকক্ষে কড়া নিরাপত্তার মধ্যে এই অনাস্থা প্রস্তাবের শুনানি ও ভোটাভুটি প্রক্রিয়া সম্পন্ন হয়। ভোটাভুটির সময় দেখা যায় সময়ের সঙ্গে সভাধিপতির প্রতি অসন্তোষ আরও বেড়েছে। অনাস্থার পক্ষে সমর্থনকারীর সংখ্যা 27 থেকে বেড়ে 31 জনে গিয়ে দাঁড়িয়েছে। সভায় উপস্থিত মোট 37 জন সদস্যের মধ্যে 31 জনই সভাধিপতিকে অপসারণের পক্ষে ভোট দেন। অন্যদিকে বিজেপির 6 জন জেলা পরিষদ সদস্য সভায় উপস্থিত থাকলেও তারা ভোট দানে বিরত ছিলেন। প্রেসিডেন্সি ডিভিশনের কমিশনারের প্রতিনিধি হিসেবে পুরো প্রক্রিয়ার তদারকি করেন অতিরিক্ত জেলা শাসক। ভোটাভুটির শেষে জেলা পরিষদের তৃণমূলের বিদ্রোহী সদস্যরা তারান্নুমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, সভাধিপতি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ একনায়কতান্ত্রিক মনোভাব নিয়ে জেলা পরিষদ চালাচ্ছিলেন এবং সাধারণ সদস্যদের কোনো মতামতকে গুরুত্ব দেওয়া হতো না। কোনো প্রশাসনিক সিদ্ধান্ত বা উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে সদস্যদের সঙ্গে কোনো আলোচনা না করে নিজের ইচ্ছে মতো জেলা পরিষদ চালাতেন তিনি। বিক্ষুব্ধ নেতাদের দাবি, এই লড়াই কোনোভাবেই তৃণমূল দলের বিরুদ্ধে নয়, বরং স্বৈরাচারী ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিরুদ্ধে আত্মসম্মান রক্ষার লড়াই। জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি সজল কুমার বিশ্বাসও তারান্নুমের বিরুদ্ধে ক্ষোভ উগরে জানিয়ে দেন যে তারা সকলেই তৃণমূলের অনুগত সৈনিক, দলকে ভালোবাসেন এবং দলের সঙ্গেই রয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায় দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বাসে করে অন্যত্র পালিয়ে যাচ্ছেন, এমন খবর চাউর হওয়ায় বৃহস্পতিবার রাতে চাঞ্চল্য ছড়ালো গঙ্গারামপুর পৌরসভার চৌপতি এলাকায়। বিষয়টি জানতে পেরেই স্থানীয় বিজেপি নেতৃত্ব কলকাতাগামী ওই বাসকে আটকে দেয় গঙ্গারামপুরে। তবে বাস উঠতেই অন্য ছবি দেখা যায়, অভিষেকের আত্মসহায়ক নয়, অভিষেকের সিকিউরিটি। এদিকে হঠাৎ করে বাসে পুলিশ ও সাধারণ মানুষ উঠে পড়ায় অন্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এমনকি খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গঙ্গারামপুর থানার আইসি। পুলিশ বাসে থাকা সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় যাচাই করে। পরে পুলিশ সূত্রে জানা যায় ওই ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রিয় সুমিত নন, তার নাম শরীফুল আলম। তিনি একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার দায়িত্বে কর্মরত পুলিশ কর্মী ছিলেন। পরবর্তীকালে রাজনৈতিক পালাবদলের পর বর্তমানে তিনি দক্ষিণ দিনাজপুর জেলায় আইবি অফিসে কর্মরত রয়েছেন।
পরে পুলিশ বাসটি ছেড়ে দেয়। পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হয়। এই বিষয়ে গঙ্গারামপুর টাউন বিজেপির সভাপতি বৃন্দাবন ঘোষ বলেন, গঙ্গারামপুরের সন্দেহের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহকারী সুমিত রায় বলে মনে করে একটি গাড়ি আটকায় সাধারণ মানুষ। আমরা জানতে পেরে পুলিশ প্রশাসনকে খবর দিই। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায় ওই ব্যক্তি একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে ছিলেন। উনি পলাতক সুমিত রায় নন। ভুল বোঝাবুঝি দূর হওয়ার পর পুলিশ গাড়িটি ছেড়ে দেয়। হাওড়া জেলা পরিষদে মোট 42 জন সদস্যের মধ্যে 41 জন তৃণমূল এবং একজন বিজেপির। শুক্রবার নির্বাচনের সময় বিরোধী দলের প্রতিনিধি সহ 36 জন উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাধিপতি এবং সহসভাধিপতি রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর হাওড়া জেলা পরিষদের নতুন সভাধিপতি সহ সভাধিপতি নির্বাচিত হল শুক্রবার। হাওড়া জেলা পরিষদের তৃণমূলের সদস্যরা সর্বসম্মতিক্রমে গোপা ঘোষকে সভাধিপতি এবং তুষার ঘোষকে সহসভাধিপতি হিসাবে নির্বাচিত করেছেন। গত জুন মাসে তৃণমূল পরিচালিত হাওড়া জেলা পরিষদের বেশিরভাগ সদস্য সভাধিপতি কাবেরী দাস এবং সহসভাধিপতি অজয় ভট্টাচার্যের বিরুদ্ধে অনাস্থা আনেন। দুজনের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষণ, সরকারি প্রকল্প থেকে কাটমানি নেওয়ার মতো গুচ্ছ অভিযোগ করা হয়। যদিও দুজনেই তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন। পরে দুজনেই তাদের পদ থেকে ইস্তফা দেন। এরপর শুক্রবার নতুন সভাধিপতি এবং সহসভাধিপতি হিসেবে গোপা এবং তুষারকে সর্বসম্মতভাবে নির্বাচিত করেন তৃণমূল সদস্যরা। হাওড়া জেলা পরিষদে মোট 42 জন সদস্যের মধ্যে 41 জন তৃণমূল এবং একজন বিজেপির। শুক্রবার নির্বাচনের সময় বিরোধী দলের প্রতিনিধি সহ 36 জন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রিসাইডিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব ইন্দ্রজিৎ চক্রবর্তী। হাতে শংসাপত্র নিয়ে তুষার বলেন, রাজ্য সরকার এই জেলা পরিষদকে সব রকমভাবে সহযোগিতা করবে। এই সরকারের সব উন্নয়নমূলক প্রকল্প জেলা পরিষদের পক্ষ থেকে বাস্তবায়িত করা হবে। তিনি আরও বলেন, ভোটের আগে তার এই উদ্যোগ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল। কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সেবাশ্রয় কর্মসূচি নিয়েই নানা অভিযোগ উঠছে। নড়ে চড়ে বসেছে নতুন সরকারের স্বাস্থ্য দপ্তর। এবার কি অভিষেকের এই কর্মসূচি নিয়ে দূরত্ব বাড়াচ্ছে কালীঘাট তৃণমূলই? শুক্রবার সেই বার্তাই কি দিলেন কালীঘাট তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলে দিলেন, ওই কর্মসূচি দলের অফিসিয়াল প্রোগ্রাম হলে তিনি কিছু বলতে পারতেন। কি বললেন কুণাল ঘোষ? সেবাশ্রয় নিয়ে নানা অভিযোগের প্রেক্ষিতে এদিন সাংবাদিক বৈঠকে কালীঘাট তৃণমূলের মুখপাত্র কুণাল বলেন, সেবাশ্রয় সম্পর্কে আমি বলতে পারবো না। সেবাশ্রয় সম্পর্কে আমার কোনো কালেই কোনো ধারণা নেই। ওটা পার্টির অফিসিয়াল প্রোগ্রাম বলেও আমি জানি না। কোনো সাংসদ, বিধায়ক বা কেউ মানুষের সেবা করার জন্য, ব্যক্তিগত উদ্যোগে মানুষের সেবা করার জন্য প্রজেক্ট নিতেই পারেন, সেটা তারা বলতে পারবেন। এরপর দলের সাংসদদের ওই কর্মসূচি নিয়ে কটাক্ষের সুরে কুণাল বলেন, সেবাশ্রয়ের কোনো দিকটাই জানি না, ব্যাপারটার সঙ্গে আমি পরিচিত নই। এটা দলের কোনো অফিসিয়াল প্রোগ্রাম হলে তাও আমি খোঁজ নিয়ে বলার চেষ্টা করতাম। এটা কোনো সাংসদ তার এলাকায় মানুষকে কিছু সাহায্য করার জন্য কিছু প্রোগ্রাম করে থাকলে তারাই বলতে পারবেন, আমি বলতে পারবো না। বিশেষজ্ঞরা ওটার দায়িত্বে ছিলেন, আমাদের মতো সাধারণ শ্রমজীবী লোক তো দায়িত্বে ছিল না, ফলে বিশেষজ্ঞরাই বলতে পারবেন। 2025 সালের জানুয়ারিতে প্রথম সেবাশ্রয় কর্মসূচি শুরু করেন অভিষেক। নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার জুড়ে এই কর্মসূচি চলে 2.5 মাস ধরে। এরপর 2025 সালের ডিসেম্বরে সেবাশ্রয় শিবির ফের করা হয়। এবার ডায়মন্ড হারবারের পাশাপাশি নন্দীগ্রামেও সেবাশ্রয় শিবির করা হয়। বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে সেবাশ্রয় শিবির নিয়ে কাটাছেঁড়া শুরু হয়। রাজনৈতিক ফায়দা লুটতেই নন্দীগ্রামে ওই শিবির করা হয়েছে কিনা সেই প্রশ্ন ওঠে।